আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। যেই বিষয়টি নিয়ে মূলত কথা বলবো আজকে সেটি হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভারতীয় গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি। তিনি বলছেন যে মাথা উঁচু করে দেশে ফিরবেন। মানে এরকম কথা তো রাজনীতিবিদদের মুখে শোনাই যায় সবসময়, মাথা উঁচু করে থাকতে হবে, দেশ মাথা উঁচু করে থাকবে, এরকম নানান রকম বক্তব্য। এটা কি আসলে ওই রকম একটা বক্তব্য, নাকি একটা কোনো এটার পেছনে কোনো পরিকল্পনা বা মানে কার্যকর করবার মতো একটা কথা তিনি বলেছেন? দেখুন, বঙ্গবন্ধু কন্যা কখনোই মাথা নত করেননি। তিনি পৃথিবীতে কারো কাছেই মাথা নত করেন না, এটা সবাই জানেন, এটা বাংলাদেশের সকল মানুষ জানে, পৃথিবীব্যাপী সকল মানুষ জানে। তিনি কেবলমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে মাথা নত করেন না। তিনি যদি মাথা নত করতেন, বাংলাদেশের স্বার্থ বিক্রি করতেন, বাংলাদেশের স্বার্থের সঙ্গে আপোষ করতেন, তাহলে তিনি আরো দীর্ঘকাল ধরে রাষ্ট্র ক্ষমতা কন্টিনিউ করতে পারতেন। এবং শুধু তার ব্যাপারে নয়, তার যে পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কখনো মাথা নত করে, মাথা নিচু করে রাজনীতি করেননি। সবসময় উন্নত শির নিয়ে বাংলার মানুষের ভালোবাসার সঙ্গে কখনোই তিনি বিশ্বাসঘাতকতা করেননি। তিনিও পাকিস্তানের অবিভক্ত পাকিস্তানে, তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। পাকিস্তানের 22 পরিবারের সঙ্গে তার পরিবারকে যুক্ত করে 23 নম্বর পরিবার হিসাবে তিনিও আবির্ভূত হতে পারতেন। কিন্তু বাংলার মানুষের ভালোবাসার সঙ্গে তিনি কখনো বিশ্বাসঘাতকতা করেননি, বাঙালির স্বার্থের সঙ্গে কখনো আপোষ করেননি। এই কারণে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীত্বের পদকে লোভনীয় পদের দিকে না তাকিয়ে তিনি বরং ফাঁসির মঞ্চে দাঁড়ানোর মতো সাহসিকতা দেখিয়েছেন। তার রক্তবীজের কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনিও মাথা নত কখনোই কারো কাছে করেননি এবং করবেনও না। এই যে এবং আপনি মাথা বললেন, উঁচু এটি করে একটা কথার কথা নাকি এটির একটা সিরিয়াস মানে কথা, যে মাথা নত করলে ক্ষমতায় থাকতে পারতেন? কার কাছে মাথা নত করলে ক্ষমতায় থাকতে পারতেন? এইটা এইটা তো এখন গোটা পৃথিবী জানে যে আপনি যেখানে বসে আছেন তাদের কাছে মাথা নত করলে, তাদেরকে সেন্ট মার্টিন দিয়ে দিলে, তাদের স্বার্থগুলো দিয়ে দিলে, আজকে যে গোলামী চুক্তিটি বাস্তবায়িত হচ্ছে আমেরিকার সঙ্গে, এরকম গোলামী চুক্তি যদি তিনি করতেন তাহলে তিনি কন্টিনিউ করতে পারতেন। এটি তো আজকে শুধু আমার কথা নয়, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকও জানে, বিশ্বব্যাপী যারা রাজনীতি সচেতন মানুষ তারাও জানেন বঙ্গবন্ধু কন্যা ডিপ স্টেটের কাছে, আমেরিকার কাছে মাথা নত করলে, পশ্চিমাদের কাছে মাথা নত করলে, তিনি বাংলাদেশের স্বার্থ বিলীন করলে তার জন্য এই ধরনের পরিণতি অপেক্ষা জি। করতো না। এই কথাটা আমরা মানে শেখ হাসিনার মুখেও শুনেছি, একদম সংসদেও তিনি বলেছেন যে আপনি যে বিষয়গুলো বলছিলেন। কিন্তু পরবর্তীতে আরেকটি গণমাধ্যমে, সম্ভবত সাউথ চায়না মর্নিং পোস্ট এরকম এরকম একটা নামের একটা গণমাধ্যমে তিনি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকার পতনে বা আওয়ামী লীগ পতনে বা সেই অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত আছে এমন কোনো প্রমাণ নেই। এরকম একটা কথা, আমি একদম কোট করতে পারছি না, তবে এরকম কথা তিনি বলেছেন। এটি হয়তো রাজনৈতিক কৌশলগত কারণে এই ধরনের কথা আসতে পারে, কিন্তু এটি স্বতঃসিদ্ধ যে সরকার পতনের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো, এমনকি জাতিসংঘেরও একটি অংশ যে এখানে সম্পৃক্ত ছিল, এটি তো আজকে দিবালোকের মতো সত্য। দেখুন, জাতিসংঘের যে ফলকার টুর্কের যে কমিশন, সেই কমিশন তারা বলল 1400 মানুষ হত্যা হয়েছে আন্দোলনের সময়, কিন্তু আজ পর্যন্ত ফলকার টুর্কের বন্ধু ইউনুস সাহেবও 1400 নয়, 1000 মানুষও, 900 মানুষের তালিকাও তৈরি করতে পারেনি। বিভিন্ন বিভিন্ন হবে হত্যাকাণ্ডের শিকার, বিভিন্ন হবে মৃত্যুর শিকার, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাদেরকেও জুলাই যোদ্ধা বানিয়ে 800 কতজনের বেশি দিতে পারেননি। সুতরাং এইখানে যে পশ্চিমা অনেক শক্তি যুক্ত ছিল, ডলার খেকু বাংলাদেশে অনেকেই এর সঙ্গে সম্পৃক্ত ছিল, এটি তো আজকে আমার কথা নয়, আওয়ামী লীগের কথা নয়, জি। এটি বাংলাদেশের মানুষের মুখে মুখে চাউর হয়েছে। এবং এই চাউর হওয়া বিষয়টি শুধু বাংলাদেশের মানুষের মধ্যে নয়, মানে গোটা বিশ্বব্যাপী বিষয়টি আলোচিত হয়েছে। জি। তো জি। সেখানে সেই ডিপ এটিকে স্টেট, সেই এটিকে ডিপ হালকা স্টেটের করে কথা হালকা করে দেখবার তো কোনো সুযোগ নেই। নিশ্চয়ই, নিশ্চয়ই। সেই ডিপ স্টেটের কথা আগে পরে বহুবার আলোচনা হয়েছে, আ কিন্তু আপনারা সেটা আমলে নেন নাই কেন? সেটি একটা বড় প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নটা এখন যাব না। সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে। কথা হচ্ছে যে এই যে যেটি জিজ্ঞাসা করছিলেন, তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। আম মানে এই পরিকল্পনাটা কি? কবে ফিরবেন? কিভাবে ফিরবেন? আহ, তিনি যথাশীঘ্র সম্ভবই ফিরবেন এবং এবছরের মধ্যেই ফিরবেন, এটি তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কেন সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে আপনি খেয়াল করে দেখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। পল্লবীর শিশু
রামিসার পিতা আহাজারি করে বলছে আমি বিচার চাই না। বিচার কার কাছে চাইবো? আপনারা তো বিচার করবেন না, বিচার করতে পারবেন না, বিচার করার কোনো ইচ্ছা আপনাদের নেই। আপনারা হুম। স্ট্যাম্প নিয়ে আসুন, আমি স্ট্যাম্পের উপর লিখে দিব যে আপনারা বিচার করতে পারবেন না। তাহলে এই যে রামিসার পিতা এই যে আহাজারিটা করছেন, একজন সদ্য যার কন্যা আহ, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, এরকম একজন শোকাহত পিতা তার ভিতর থেকে যে আহাজারিটা করছেন, সেই আহাজারিটা আজকে শুধু রামেশার পিতার নয়, বাংলাদেশের অধিকাংশ মানুষই আজকে এই আহাজারির মধ্যেই আছে। প্রত্যেকটি মানুষের আহাজারিতে আজকে বাতাস ভারী হয়েছে। বাংলাদেশের মানুষ মনে প্রাণে প্রত্যাশা করছে যে বাঙালির শৌর্য বীর্যের প্রতীক এবং বাঙালির শান্তির প্রতীক বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন করুন, এবং তিনি এসে বাঙালি জাতি যা হারিয়েছে, 5ই জানুয়ারি যা হারিয়েছে, যে ক্ষতিটি হয়েছে, দেশের যে সর্বনাশ হয়ে গেছে, দেশের সার্বভৌমত্ব আজকে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশের কাছে পদদলিত হচ্ছে, সেই হারানো সার্বভৌমত্বকে ফিরিয়ে আনুন, স্বাধীনতার চেতনাকে ফিরিয়ে আনুন, বাঙালিকে শান্তিতে আপনি নিজ আপনি ভূমিতে যেই বসবাস করার। বিচারের অভাবের কথা বলছিলেন, এরকম রামিসারা আওয়ামী লীগ আমলেও বিচারের জন্য কেঁদেছে। ধরেন আওয়ামী লীগ তখনও আমলে বিচার হয় নাই। অনেক, অনেক ভুরি, ভুরি মামলার কথা বলা যাবে। আওয়ামী লীগ তনু আওয়ামী হত্যাকাণ্ড লীগ আমলে এরকমই একটা ঘটনা আমি ছিল। আমি বলবো না বা যে আওয়ামী লীগ সাগর অলি আমলে হত্যাকাণ্ড। দু চারটি ঘটনা ঘটেনি, এ ধরনের আত্মতুষ্টিমূলক কথা আমি কখনোই বলবো না। আওয়ামী লীগ আমলে হয়েছে, কিন্তু এইভাবে গণহারে ব্যাপক হারে এত ধর্ষণের শিকার স্বাধীনতার পরে আর কখনোই হয়নি। শুধু আওয়ামী লীগ আমল না, আগের বিএনপির আমলেও হয়নি, এরশাদ সাহেবের জামানাতেও হয়নি, কখনোই হয়নি। 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের যে ধর্ষণের মহা উৎসব, নারীর যে নিরাপত্তাহীনতা, এত নিরাপত্তাহীন বাংলাদেশের স্বাধীনতার পরে কখনোই বাংলাদেশের নারীরা ছিল না। আমি একজন কন্যা সন্তানের পিতা, আমরা অনুভব আপনার কাছে করতে কি পারি। এরকম কোনো পরিসংখ্যান আছে? যে ৫ই আগস্টের পরে মানে আওয়ামী লীগ আমলের চেয়ে এখন ধর্ষণ বেড়েছে বা তার না, আগের আমলের ধর্ষণ। অবশ্যই এই এরকম আইন মুহূর্তে সালিশ কেন্দ্র এরকম পরিসংখ্যান দেয় বিভিন্ন সময়। মানে এরকম বহু পরিসংখ্যান তো পত্রিকায় এসেছে, হুম। বিভিন্ন মিডিয়া এসেছে, এবং আপনারা সবাই, বাংলাদেশের মানুষ এই পরিসংখ্যান জানে। আজকেও তো যাত্রাবাড়িতে আঙ্গুর খাওয়ানোর লোভ দেখে একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। হুম। এই পরিসংখ্যান হয়তো এই মুহূর্তে আপনার কাছে যেহেতু প্রস্তুতি নেই, হুম। হুম। সেই কারণে একজ্যাক্ট ফিগারটা তো বলা সম্ভব না, কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশে এখন নিয়মিত ঘটনা ঘটছে। হুম। বাংলাদেশে মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। প্রত্যেকটি কন্যা শিশুর পিতা মাতা তারা উদ্বিগ্ন যে তার কন্যা শিশুটি নিরাপদ থাকবেন কিনা। শুধু কন্যা শিশু নয়, আজকে আপনি দেখেন আপনার দাউদকান্দিতে একটা ঘটনা ঘটেছে, সেখানে আওয়ামী লীগের একজন নেতাকে তার বাড়িতে হামলা করেছে। আওয়ামী লীগের সেই নেতাকে না পেয়ে তার কন্যাকে বিবস্ত্র করে তাকে তার শ্লীলতাহানির চেষ্টা করা হচ্ছে। এটাও আপনার সোশ্যাল মিডিয়ায় এসেছে। আজ বাংলাদেশে যা ঘটছে, নারীরা আজকে যে পরিবার নিরাপত্তাহীন, যেভাবে হত্যাকাণ্ড হচ্ছে, যেভাবে ধর্ষণ হচ্ছে, এটি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এবং বাংলাদেশের প্রত্যেকটি শান্তিকামী মানুষ জি। প্রত্যাশা করছেন বঙ্গবন্ধু কন্যা জনাব দেশে ফিরে আসবেন। জনাব এবং স্বপন, এর মানে বাইরেও পরিসংখ্যান দিয়ে যেহেতু বলছি না, অতীতের রেকর্ড যেহেতু আমাদের কারো কাছে নেই, অতএব এটা নিয়ে এখন মানে স্ট্যাবলিশ আমরা করতে না পেরে, বরং এটা যে মানে আপনার কাছে প্রশ্নটা সেটি করি যে শেখ হাসিনা ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, খুবই দারুণ কথা, কিন্তু কিভাবে ফিরবেন সেই মানে সেই পরিকল্পনাটা জানতে চাই। কিভাবে তিনি ফিরবেন বা কবে? আপনি দেখুন, বলছেন এই বছরের মধ্যেই ফিরবেন, সেটি আগেও অবশ্য দেখেছি। জাহাঙ্গীর হ্যাঁ, কবির নানক বলেছেন। আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যেই কোন একটি শুভক্ষণে বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন করবেন, এবং এই স্বদেশ প্রত্যাবর্তনটি ঐতিহাসিক হবে। আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই, ঢাকা মহানগরে আজকে যে ঢাকা মহানগর এবং আশেপাশের যে মানুষের বসবাস, 2 কোটি মানুষের বসবাস, ন্যূনতম 60% মানুষ ইনশাল্লাহ সেদিন রাস্তায় নেমে আসবে বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানানোর জন্য। শুধু ঢাকা মহানগরে না, তিনি যেখানে নামবেন বা যে বিমানবন্দরে তিনি অবতরণ করবেন, সেখানেই শুধু নয়, যে পরিবেশটি সৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি এলাকায় মানুষ সমবেত হবে জননেত্রী শেখ হাসিনাকে জয় বাংলা ধ্বনি দিয়ে স্বাগত জানানোর জন্য। মানুষের মধ্যে সেই কি জাগরণ সেই সৃষ্টি হয়েছে। পরিবর্তনটা হবে জনাব আবুল সাইদ আল মাহমুদ স্বপন, যে মানে তখন 60% মানুষ নেমে আসবে স্বাগত জানাতে, এখন মানে 6% মানুষও নামতে পারছে না। এই পরিবর্তন মানে দেখুন কি হবে আসলে? যে দেখুন একটি কথা বলি, একটি বিপর্যস্ত অবস্থা আমরা এখন অতিক্রম করছি, এটি বাস্তবতা।
এই বিপর্যস্ত অবস্থার মধ্যে আমরা মাঠে এখনো সেভাবে নামতে পারছি না, বিভিন্ন রাষ্ট্রীয় মেকানিজমের কারণে, রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এবং বাঙালির কাছে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা হচ্ছে সাহস এবং শৌর্যের প্রতীক। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তিনি সুপ্রিম কমান্ডার হিসাবে আওয়ামী লীগের প্রধান নেতা, এবং তিনি সাহস এবং শৌর্যের প্রতীক। তিনি যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন তখন বাঁধ ভাঙ্গা জোয়ার নামবে বাংলার রাজপথে, এবং এই বাঁধ ভাঙ্গা জোয়ার থামানোর মতো শক্তি পৃথিবীর কারো নেই। তখন এই আর সেই বাস্তবতাকে রাষ্ট্রীয়, আপনি যে রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা বলছেন, তখন আর সেই রাষ্ট্রীয় সন্ত্রাসটা থাকবে না। তখনও থাকবে, তখনও থাকবে। রাষ্ট্র চেষ্টা করবে। 1981 সালেও বঙ্গবন্ধু কন্যা যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, তখন তো দিন আরো খারাপ ছিল। জিয়াউর রহমানের সেই দোদণ্ড প্রতাপশালী শাসনের সময়, তখন আপনি জানবেন যে কর্নেল মোস্তাফিজুর রহমান, যিনি আগরতলা ষড়যন্ত্র মামলা চলাকালে বঙ্গবন্ধুকে ইন্টারগেট করেছিল পাকিস্তান আর্মির হয়ে, সেই কর্নেল মোস্তাফিজুর রহমান ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু কর্নেল মোস্তাফিজুর রহমান নয়, তখন সরাসরি পাকিস্তান সরকারকে এবং পাকিস্তানি বাহিনীকে সহায়তা করা আব্দুল আলী, সাইজুর রহমান, আনোয়ারুল হক, মির্জা নুরুল হুদা, এরকম অনেক প্রভাবশালী মন্ত্রীরা তখন জিয়ার ক্যাবিনেটে ছিলেন, যারা সরাসরি পাকিস্তান সরকারের পারপাসলি সার্ভ করতেন। শুধু তাই নয়, তখন বাংলাদেশ সেনাবাহিনীতে যারা প্রত্যাগত অফিসার ছিল, তারাই হচ্ছে প্রাধান্য ছিল, তারাই কমান্ডে ছিল। মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে পাকিস্তান প্রত্যাগত অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীকে কমান্ড করত। সেইরকম একটি দুর্বিষহ সময়েও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, তখন তার বয়স ছিল মাত্র 37 বছর, সেই সময়েও তাকে থামিয়ে রাখতে পারেননি। সকল বাধা উপেক্ষা করে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন 1981 সালের 17 মে, এবং তিনি সাহসিকতার সঙ্গে জীবনের মায়া ত্যাগ করে তার বুকের দুটি শিশু, তখন সজীব ওয়াজেদের জয়ের বয়স 11 বছর, সাইমা ওয়াজেদ পুতুলের বয়স সম্ভবত 7 বছর, বুকের দুজন শিশুকে বোর্ডিং স্কুলে রেখে মা শেখ হাসিনা সবকিছু ত্যাগ করে বাংলার মানুষের মুক্তির জন্য, বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য, স্বাধীনতাকে অর্থবহ করে তুলবার জন্য, মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। শুধু সেবারই নয়, না, কিন্তু এরপরে বলছেন যে যখন তখন ওয়ান আরো তার তখন আরো কঠিন পরিস্থিতি ছিল, তখন তার মাথার উপর মৃত্যুদণ্ড ছিল না, তখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, কিন্তু তখন তিনি সেভাবে এসেছিলেন, কিন্তু এখন তার মাথার উপর মৃত্যুদণ্ড এবং আওয়ামী লীগ নিষিদ্ধ। দেখুন, মৃত্যুদণ্ডকে ভয় বঙ্গবন্ধু কন্যা পান না। মৃত্যুদণ্ড বঙ্গবন্ধুর উপরে ছিল। 1968 সালে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে একদম ফাঁসির কাস্টে ঝোলানো চূড়ান্ত হয়, 69-এ গণঅভ্যুত্থান যখন হয়, তখন আইয়ুব খান গণঅভ্যুত্থানে ভয়ে ভীত হয়ে বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি নিয়ে গোল টেবিল বৈঠকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। পাকিস্তান সরকারের 4 জন কেন্দ্রীয় মন্ত্রী এসে বঙ্গবন্ধুর সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টে বৈঠক করেন, তাকে বোঝানোর চেষ্টা করেন, সবুর খান সহ 4 জন মন্ত্রী, যে তুমি বা আপনি চলো আমরা গোল টেবিল বৈঠকে সমাধান করি। সেই গোল টেবিল বৈঠকে বঙ্গবন্ধু মুক্তি নিয়ে, প্যারোলে মুক্তি নিয়ে যাননি। তিনি জানেন তিনি যদি মুক্তি না নেন তার ফাঁসি হতে পারে। তো ফাঁসির ভয়, মৃত্যু ভয় বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো করেনি। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দিয়ে কারাগারে, পাকিস্তানে ঢাকা ক্যান্টনমেন্টে কারাগারে তাকে পাঠিয়ে মেসেজ দিয়েছিল আচ্ছা, যে প্যারোলে মুক্তি না নিয়ে তিনি যেন পূর্ণ মুক্তি না হয়ে, এবং আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আসামিকেও কারাগারে রেখে তিনি যেন মুক্তি না নেন। যদি সেই তিনি ভয়টা নাই থাকে, জনাব স্বপন, যদি যে সেই ভয়টা নাই থাকে, তাহলে শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আর এতদিনে ফিরলেন না কেন? এখন তো প্রায় 2 বছর হতে চললো। আপনার হচ্ছে যে দেখুন, 5ই আগস্টের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনা জানতেন না তাকে দেশান্তরী করা হচ্ছে। তিনি একাধিকবার এই বিষয়টি বলেছেন। তিনি জানতেন তিনি টুঙ্গিপাড়া যাচ্ছেন, তাকে টুঙ্গিপাড়ায় পাঠানো হবে। দেশে একটি সম্ভাব্য রক্তপাত, ভয়াবহ রক্তপাত এড়ানোর জন্য দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তিনি তখন সেই সিদ্ধান্ত, টুঙ্গিপাড়া যাবার সিদ্ধান্তে তিনি একমত হয়েছিলেন। কিন্তু তাকে কৌশল করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এই 2 বছর কেন তিনি এই যাননি, কৌশলটা কার? এই যে কৌশল করে এই কৌশলটা এই কৌশলটা নিশ্চয়ই, এই কৌশলের সঙ্গে তৎকালীন যারা সেনাবাহিনীর যে যারা ছিলেন তারা, এবং
পার্শ্ববর্তী রাষ্ট্রসহ আন্তর্জাতিক বিভিন্ন আহ, যারা বিভিন্ন আপনার পাওয়ার ব্রোকার বা পাওয়ার স্টেক হোল্ডার, তারা এই কৌশলটি করেছেন, তারাই এটা করেছেন, তারা করেই জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়েছেন। এবং এটি তো আমার একটা সত্য যে অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী তিনি বলছিলেন যে শেখ হাসিনার পতনের পেছনেও এই কৌশলের পেছনেও ভারতেরও একটা তখন মানে ভারতেরও সায় বা একটা আহ, আহ, একটা পজিটিভ ইঙ্গিত আছে, সেটিও কি আপনার মনে হয়, যেহেতু কৌশলের কথাটা এটি বললেন ফলে জিজ্ঞাসা এটি করছি। এটি চন্দন নন্দী সাহেব তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। চন্দন নন্দী সাহেবের এই মতামতের সঙ্গে তাদের আমি অনুসন্ধান মানে একমত নই। আহ, আমি হুম একমত নই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটা বিশ্বাস করি না যে জননেত্রী শেখ হাসিনা পতনের সঙ্গে ভারতের সরকার বা ভারতের কোনো অংশ জড়িত ছিলেন, এটা আমি বিশ্বাস করি না। এবং এখন পর্যন্ত আমার কাছে এমন কোনো তথ্য নেই যে ভারতের সরকার বা ভারতের কোনো অংশ জননেত্রী শেখ হাসিনা পতনের সঙ্গে বা সরকারকে বেকায়দা ফেলার জন্য কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, এমন কোনো তথ্য রাজনৈতিক কর্মী হিসাবে আমি এখনো পর্যন্ত পাইনি। কারণ 5ই আগস্টের পর থেকে আমি চেষ্টা করেছি যে কেন আমাদের এই সমস্যাগুলো হলো, কেন আমরা এই জায়গাটায় মানে এই ধরনের বিপর্যয়ের মুখোমুখি পড়লাম, আমি আত্মজিজ্ঞাসার জন্য নিজেও চেষ্টা করেছি। এবং সেখানে ভারতের কোনো নেতিবাচক আপনার ভূমিকা আমার কাছে এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। আচ্ছা। তো যেটি আপনার কথা শুনে বুঝলাম যে এ বছরই তিনি দেশে ফিরবেন। তিনি কি আসলে এখন মানে এই সিদ্ধান্ত, ওই যে আপনি বলছিলেন বিচারহীনতা, কিন্তু বিচারহীনতা সেটা তো অনেক আগে থেকেই চলছে। এখন এসে তিনি এই কথাটা কেন বলছেন? তার আরও একটা মানে অডিও ক্লিপ শুনলাম যে তিনি বলছেন যে জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। তিনি আসলে কি জেলে যেতে রাজি, শুনে মানে আসছেন, অবশ্যই, ফিরে আসছেন? অবশ্যই। কারণ 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 যখন 111-এ যখন তিনি বাইরে ছিলেন চিকিৎসার জন্য, তার কন্যার কাছে গিয়েছিলেন, যখন ফিরবেন তখনও তো তার বিরুদ্ধে 3 কোটি টাকার ঘুষের মামলা দেওয়া হলো, বিভিন্ন ধরনের মামলা দেওয়া হলো, এবং তাকে বলা হলো তিনি যেন দেশে না আসেন, দেশে আসলে তাকে গ্রেফতার করা হবে। আপনার মনে আছে ব্যারিস্টার মইনুল হোসেনের কথা, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সন্তান ব্যারিস্টার মইনুল হোসেন। এবং ব্যারিস্টার মইনুল হোসেন পারিবারিকভাবে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে, মইনুল হোসেন আনোয়ার হোসেনদের আগে থেকে জানাশোনা আছে। তোফাজ্জল হোসেন মানিক মিয়া বঙ্গবন্ধুর খুবই সজ্জন ছিলেন, বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন। তো সুতরাং তখনও তো ব্যারিস্টার মইনুল হোসেনরা বঙ্গবন্ধু কন্যাকে দেশে না আসবার জন্য অনুরোধ করেছিলেন যে আসলে গ্রেফতার করা হবে। এবং তখন বিভিন্ন এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল, বঙ্গবন্ধু কন্যাকে বহন করলে সেই এয়ারলাইন্সকে বাংলাদেশে ল্যান্ড করতে দেওয়া হবে না। তিনি জানতেন তিনি গ্রেফতার হবেন, তিনি জানতেন তার জীবনের শঙ্কা রয়েছে, এরপরেও তো তিনি বাংলার মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, দলের স্বার্থে তিনি দেশে এসেছেন এবং কারাবরণ করেছেন। কারাবরণ তো জননেত্রী শেখ হাসিনার জীবন নতুন কিছু নয়। আর আরেকটি তাহলে বিষয়, এতদিন আসলেন না কেন? এতদিন আসলেন না কেন? এখন না, এটা তো রাজনৈতিকভাবে আমাদেরকে একটা বিপর্যয়ে আমরা পড়েছি, আমাদেরকে এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের প্রস্তুতি নেবার জন্য আমরা সময় ক্ষেপণ করেছি। এবং বাংলার মানুষকেও এই যে আমাদের পতনের কারণে দেশের কি অবস্থা হয়েছে, দেশের মানুষকেও তো সে উপলব্ধি করার সুযোগ দিতে হবে। দেশ তো একটা জালেমের হাতে মুক্তি পেয়েছে, একটা জালেম, একটা শয়তান, একটা সুদখোর, একটা শিশু হত্যাকারী ইউনূসের হাত থেকে মুক্তি পেয়েছে। মানুষের প্রত্যাশা ছিল হয়তো বিএনপি রাজনৈতিক দল ক্ষমতায় আসলে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি ভালো কিছু করবে। কিন্তু মর্নিং শোজ দ্য ডেজ বলে একটা ইংলিশে কথা আছে। তো বিএনপি যে কাজগুলো করছে বা যেভাবে মানুষকে হতাশ করেছে, তাতে আমরা মনে করছি যে কোন আমাদের কাজে এতটা হতাশ? এখন কি কাজে হতাশ বিএনপি হয়েছে? বিএনপির কোন কাজে মানুষ হতাশ নয়, বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা যা ছিল, সেই প্রত্যাশা কতটুকু বিএনপি ম্যানেজ করতে পেরেছে বা কতটুকু বিএনপি এখন পর্যন্ত মানুষের কাছে ইতিবাচক একটি ভূমিকা পালন। শুধুমাত্র গাড়িতে চড়ে ঘোরা, আপনার হচ্ছে গিয়া বাসে চড়ে ঘোরা, দুই একটি সিনেমা টিনেমা দেখা ছাড়া, এছাড়া বিএনপি এমন কি করতে পেরেছে? এমনকি যে হামের যে টিকা, বাচ্চারা যে আজকে মরছে, অবশ্যই এটি দায় দায়িত্ব ইউনূস সরকারের। কিন্তু ইউনূস যাবার পরে এখন যে চিকিৎসা ব্যবস্থা, চলমান যে চিকিৎসা ব্যবস্থা, সেখানেও ম্যানেজমেন্টে কি বর্তমান সরকারের কোনো গাফিলতি নেই? সেখানে তাদের ব্যর্থতা নেই? এটা কি মানুষ বুঝতে পারছে না? এবং মানুষও দেখছে, পার্লামেন্টও দেখছে। এই পার্লামেন্টে একদিন মানুষের স্বার্থ তো কোনো কথা হলো না, পার্লামেন্ট তো হয়ে গেছে ওয়ান ম্যান শো। বিএনপির তো তাবৎ অনেক বড় বড় নেতারা আছেন, সমস্ত সবাইকে বাদ দিয়ে ওয়ান ম্যান শো পার্লামেন্ট হয়েছে। এই ওয়ান ম্যান শো পার্লামেন্ট যে জাতির প্রত্যাশা পূরণ করতে পারছে না, এটি তো নতুন করে ওয়ান বলবার ম্যান শো কিছু এর নেই। ওয়ান ম্যানটা কে বাংলাদেশের আসলে? বাংলাদেশের হ্যাঁ,
ওয়ান ম্যান শো এর ওয়ান ম্যানটা কি? ওয়ান ম্যানটা কি এটা তো আপনি আমি সবাই জানি। হ্যাঁ, বিএনপিতে যিনি গুরুত্বপূর্ণ ছিলেন না, হঠাৎ করে তিনি অতি গুরুত্বপূর্ণ হয়ে তিনি প্রধানমন্ত্রীর পক্ষেও কথা বলেন, প্রধানমন্ত্রীর কথা বলেন, সংবিধানের সবকও দেন, সবকিছুতে এক ব্যক্তিই করছেন। দেখুন বিএনপিতে মানে ওয়ান রাজনীতি ম্যান শো আমি এর ওয়ান ম্যানটা সালাউদ্দিন আহমেদের কথা বলছেন? হ্যাঁ, যে তা কারণ তো তিনি এটা পক্ষে তো আর বলছেন নতুন। আরকি। আমি হুম। আমি সরাসরি নাম উচ্চারণ না করেও তো সবসময় নাম উচ্চারণ করে বলা যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা থেকে আমরা বের হয়ে আসাটাই বরং না ভালো আমি ভালো তো। মনে করি। নাম কেন উচ্চারণ করবেন না? নাম বললে চাকরি থাকবে না সেই সময় মানে সেই অবস্থাটা তো না নিশ্চয়ই এই নাই। ধর ফলে না না নাম এখানে এখানে তো যাকে বলছেন আমাদের তাকে আপনি বুঝিয়ে দিচ্ছেন কিন্তু নামটা উচ্চারণ না করে আর কি না আমাদের আমাদের না, এটা তো রাজনৈতিক ভব্যতা, সেই রাজনৈতিক মানুষ ভব্যতার সংস্কৃতি বিভ্রান্তকর। থেকে আমরা হুম। আমরা অনেক দূর সরে গিয়েছিলাম। সেই জায়গাটা আমাদের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেখুন রাজনীতিতে যেমন প্রকাশ্যে কিছু বিষয় থাকে, পেছনেরও কিছু বিষয় থাকে। রাজনীতিতে সবকিছু প্রকাশিত হয় না। বিএনপি একটি রাজনৈতিক দল, 17 বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে ছিল। সেখানে বিএনপি অনেক বাঘা বাঘা নেতারা বিএনপি রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন। এই যে বিএনপির যে মন্ত্রিসভাটি আপনি দেখছেন, সেখানে খন্দকার মোশাররফ হোসেন, আপনার হচ্ছে গিয়া মঈন খান, নজরুল ইসলাম খান, রিজভী, এই সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের তো কোনো ভূমিকা নাই। এবং শুধু তাই না, আপনি খেয়াল করে দেখবেন পার্লামেন্টের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট সাধারণত পার্লামেন্টে একটা কাস্টম মেনটেন করা হয়। সেই কাস্টমটি হচ্ছে যারা সিনিয়র এমপি, অর্থাৎ এমপি সিনিয়র বলতে যতবার এমপি নির্বাচিত হবেন, যত বেশিবার এমপি নির্বাচিত হবেন, তারা তত বেশি সিনিয়র এমপি। সাধারণত সিনিয়র এমপিরা প্রথম সারিতে বসেন এবং প্রথম সারিতে প্রধানমন্ত্রী বা সংসদ নেতা 1 নম্বর চেয়ারে বসেন। তারপরে ধারাবাহিকভাবে সিনিয়র মানে মিনিস্টার এবং এমপিদের চেয়ার দেওয়া হয়, সেভাবে আসন বন্টন করা হয়। দেখুন মোশাররফ সাহেবদের মতো মানুষ, মঈন খানদের মতো মানুষ, তাদের আসনটা কোথায়, তাদের গুরুত্বটা কোথায়? তো এই যে রাজনীতির পেছনে বিএনপিও তো একটা বড় অংশ মনে করছে, যারা পোর খাওয়া না আওয়ামী রাজনীতি লীগের সময় করেছে। ওই তোফায়েল আহমেদরা আমি কথাটা মানে একটু প্রথম আমি সারিতে কথা বসতেন। না, আওয়ামী লীগের সময় আমু ভাই, তোফায়েল ভাই তারা মন্ত্রী ছিলেন না, কিন্তু তারা কিন্তু প্রথম সারি, শেখ সেলিম মন্ত্রী ছিলেন না, তারা কিন্তু প্রথম সারি প্রধানমন্ত্রী পরপরই তারা বসতেন। প্রধানমন্ত্রী, তারপরে সাজদা আপা, অথবা সাজদা আপা মারা যাওয়ার পর মতি আপা, তারপরেই ধারাবাহিকভাবে সিনিয়র নেতারা বসতেন। অনেক ক্যাবিনেট মন্ত্রীরা দ্বিতীয় সারিতে বসতেন, ক্যাবিনেট মন্ত্রীরা দূরে বসতেন। এটাই হচ্ছে মানে সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য। তো সংসদীয় গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটুকু আজকে বিএনপি আপনার হচ্ছে দেখাতে পারছেন না। আপনি তো যে যে বললেন যে কথাটাই বলছিলাম, হ্যাঁ, আচ্ছা শেষ আপনাকে করুন। যে কথাটাই বলছিলাম, যে এখানে একটি বড় বিষয় পরিধানযোগ্য, যারা বিএনপির বাঘা বাঘা নেতা ছিলেন, বড় বড় নেতা ছিলেন, যারা রাজপথে ছিলেন, তারাও তো প্রত্যাশা করছেন যে বাংলাদেশে যদি একটি শক্ত প্রতিপক্ষ দাঁড়ায়, একটি শক্ত বিরোধী দল দাঁড়ায়, তাহলে হয়তো তারাও মূল্যায়িত হবেন। তারা হয়তো এই আপনার হচ্ছে প্রধানমন্ত্রী গাড়ির সামনে দৌড়ানো মন্ত্রী প্রতিমন্ত্রী যাদেরকে দেখতে হবে না। একটা মন্ত্রীর তো একটা মর্যাদা আছে। যিনি মন্ত্রী হবেন, রাষ্ট্রের মন্ত্রী হিসাবে যিনি শপথ গ্রহণ করবেন, তিনি তার আগে যাই থাকুন, যে বয়সী হন, তিনি প্রধানমন্ত্রীর বাসের সামনে দৌড়াবেন, এই ধরনের মন্ত্রিসভা দেখতে নিশ্চয়ই মঈন খানদের ভালো লাগে না, নিশ্চয়ই মোশাররফ সাহেবদের ভালো লাগে না, নজরুল ইসলাম খান বা রিজভী আহমেদদের ভালো লাগে না, আলাল সাহেবদের ভালো লাগে না। অনেকেই প্রত্যাশা করছেন হয়তোবা যে নতুন তো কিছু হোক, তাদের একটি সাথে কি শক্ত। আওয়ামী লীগের কোনো পেছনের আপনি বলছেন রাজনীতিতে সব সামনে হয় না পেছনেও হয়। তো এই বাঘা বাঘা সিনিয়র নেতারা যারা মূল্যায়িত হননি সঠিকভাবে বলে আপনি বলছেন, তাদের সাথে কি এখন পেছনে আওয়ামী লীগের কোনো যোগাযোগ চলছে? আওয়ামী লীগের, শোনেন, সব সব যোগাযোগ মৌখিক হতে হয় না, সব যোগাযোগ লিখিত হতে হয় না। রাজনীতির টেলিপ্যাথির যোগাযোগও অনেক আছে, রাজনীতি অনেক সমীকরণ আছে। হুম, হুম। সেই সমীকরণগুলো আপনাকে অনুধাবন করতে হবে। বাংলাদেশ এখন অপেক্ষা করছে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য, এবং বঙ্গবন্ধুর কন্যা মাথা উঁচু করে বীরের বেশে জননন্দিত ভাবেই বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। দরকার হলে তিনি কারাগারে যাবেন, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবেন। তিনি বলেছেন ফাঁসির মঞ্চ রেডি করুন, আমি আসছি। তিনি যাবেন, এবং তিনি যাবার পূর্বেই আওয়ামী লীগের অনেক নেতারাই স্বদেশ প্রত্যাবর্তন করবেন, এবং সেই সেই প্রস্তুতি চলছে। আমরা ধারাবাহিকভাবে স্বদেশ প্রত্যাবর্তন করব। বাংলাদেশে যে জুলুম চলছে, যে নির্যাতন চলছে, বাংলাদেশকে যেভাবে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব যেভাবে বিপন্ন করা হয়েছে, একটি কথা আমি আপনাকে বলি, বারবার বাঙালির উপর আঘাত এসেছে।
বাঙালি কিছুদিনের জন্য সেই আঘাতপ্রাপ্ত হয়ে দমন হয়ে বা দমিত হয়ে থেকেছে, কিন্তু বেশি দিন বাঙালিকে দমন করে রাখতে কেউ পারেনি। এই যে আপনি সাতই বলছেন, মার্চে 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব যে ভাষণ দিয়েছিলেন, আর দাবায় রাখবার পারবে না, ইনশাল্লাহ বাঙালিকে দীর্ঘদিন কেউই দাবিয়ে রাখতে পারবে না। বাঙালি স্বমহিমায় তার স্বাতন্ত্র অবস্থান থেকে আবার ঘুরে দাঁড়াবে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে, এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশে মানে আরেকটি বঙ্গবন্ধু বড় কন্যার জাগরণ হবে। নেতৃত্বে বা আওয়ামী লীগের নেতৃত্বেই কেন যেন, মানে আপনাদের যেটি বলছেন যে সেই সময় এই আওয়ামী লীগের নেতৃত্বে থাকা অবস্থায় কেন যেন দেশ আপনাদের মতে এইভাবে এই দিকে চলে যায়, এবং তারপরে আবার আপনাদের ঘুরে দাঁড়ানোর কথা এসে দাঁড়ায়। সেই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বলছেন দেশে ফিরবেন, তার জন্য যোগাযোগ আচ্ছা, লিখিত। আপনি কি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের অর্থনৈতিক সংগ্রাম, বাংলাদেশের ক্ষুধা মুক্তির সংগ্রাম, বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রাম, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, সেই সংগ্রামে আওয়ামী লীগের কোন অবদানকে আপনি খাটো করে দেখতে চান? না, কোন অবদানকে আপনি অস্বীকার করতে চান? আমি আপনাকে কটাক্ষ করছি না, আমি আপনাকে প্রতীক হিসাবে বলছি, নিশ্চয়ই কোন আপনারা অবদানকে আপনি ইতিহাসে অস্বীকার করতে চান? গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, আমরা 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 ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শোনেন, দল আপনারা, আপনাদের বাঙালির নিশ্চয়ই অবদান। বাঙালির বাঙালির যা কিছু মহত্তম অর্জন, যত বড় বড় মহত্তম অর্জন, সেই অধিকাংশ মহত্তম অর্জনগুলো অর্জিত হয়েছে বঙ্গবন্ধু এবং তার কন্যার নেতৃত্বে। বাঙালির সবচেয়ে বড় মহত্তম অর্জন আমাদের স্বাধীনতা। সেই স্বাধীনতার সংগ্রামে বাংলাদেশে আপামর জনগণ অংশগ্রহণ করেছে, জনগণই মুখ্য ভূমিকা পালন করেছে, কিন্তু নেতৃত্ব দিয়েছে তো বঙ্গবন্ধু, নেতৃত্ব দিয়েছে তো আওয়ামী লীগ। এটিকে কি অস্বীকার করবার কোনো জায়গা আছে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আজকে কিন্তু বাঙালি আবার কি যেন এরপরে হয় যে তারপরে জনগণের অংশগ্রহণে আপনাদের আবার পতন হয়ে যায়, এরকম একটা ব্যাপার কেন যেন আসে। আমাদের 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 পতন হয়েছে একাধিকবার, একাধিকবার আমরা বিপর্যয়ের মুখে পড়েছি। আমরা মূলত সবসময় একটি বড় আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের কাছেই কয়েকবার পরাস্ত হয়েছি। বঙ্গবন্ধুকে 1975 সালে 15ই আগস্টে কালোরাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপরে 2001 সালে নির্বাচনেও সেখানে আমাদের বিরুদ্ধে কিভাবে কাজ করেছে তৎকালীন সেনাবাহিনী সহ পুরা মেকানিজম, এটিও সবাই জানে। 5ই আগস্ট 24 সালে যেটা হয়েছে, এটিও আজকে লুকাবার কোনো বিষয় নাই। এটি তো মেটিকুলাস তাহলে কি ডিজাইনের কথা। সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগের ঠিক ভালো যায় না, আর কি ভালো বনে না? না, আওয়ামী লীগের সঙ্গে সেনাবাহিনী ভালো যায় না, এই কথাটি ঠিক নয়। সেনাবাহিনী এবং আওয়ামী লীগ উভয়ের দেশপ্রেমিক শক্তি। সেনাবাহিনী দেশপ্রেমিক প্রতিষ্ঠান, আওয়ামী লীগ দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি। সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের কোনো বৈরিতা নাই, কিন্তু সেনাবাহিনী কমান্ডে চলে। সেনাবাহিনী কমান্ডার যারা ছিলেন বা যারা কমান্ডার বিভিন্ন সময় হয়েছেন, তাদের কেউ কেউ কখনো কখনো আওয়ামী লীগের সঙ্গে বড় ধরনের বিশ্বাসঘাতকতা করেছে বা বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছে, যে কারণে সেনাবাহিনী অনেক সময় আওয়ামী লীগের পক্ষে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারেনি। এটি কারণ সেনাবাহিনী কমান্ডের বাইরে কাজ করা সেনাবাহিনীর পক্ষে সম্ভব আওয়ামী নয়। লীগের পক্ষে এবং নিরপেক্ষ ভূমিকা কি করে পালন করবে? নিরপেক্ষ না, ভূমিকা আওয়ামী পালন। লীগের পক্ষে, আমি আওয়ামী লীগের পক্ষে বলতে আমি সেনাবাহিনীর কাছ থেকে আওয়ামী লীগের পক্ষে কোনো ভূমিকা প্রত্যাশা করি না। আমি নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করি। একটি প্রতিষ্ঠান হিসেবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে সকল রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনী, প্রশাসন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, নির্মম ভূমিকা পালন করবেন, সেটাই সেনাবাহিনীর প্রত্যাশা জায়গায় করি। আরেকটু কথা বলবো, কিন্তু ওই প্রসঙ্গটা একটু শেষ করি। যে আপনি বলছিলেন যে সবকিছু সামনাসামনি হয় না, অনেক কিছু পেছনেও হয়। আমি জিজ্ঞাসা করলাম যে আসলে যোগাযোগ হচ্ছে কিনা। যোগাযোগও সব লিখিত বা মৌখিক হয় না, টেলিপ্যাথি। তাহলে কি আপনারা, মানে এটা কি কোনো রকম যোগাযোগ হচ্ছে না, নাকি হচ্ছে, নাকি শুধুই টেলিপ্যাথি চলছে বিএনপি নেতাদের সাথে? দেখুন, একটা কথা খুবই স্পষ্ট, সেটা হচ্ছে যে রাজনীতি যারা করেন এবং যারা আপনারা সাংবাদিকতা করেন, আপনাদের প্রত্যেকের একটা সিক্স সেন্স থাকে এবং রাজনীতিবিদদেরও থাকে। বাংলাদেশের রাজনৈতিক বর্তমান যে পরিবেশ, সরকারি দলের রাজনীতির ভেতরের যে পরিবেশ, এটি তো আমরা নিশ্চয়ই পর্যবেক্ষণ করছি এবং আমাদেরকেও বিএনপি পর্যবেক্ষণ করছে। এমন কোনো কথা নাই যে বিএনপি বা জামাত আমাদেরকে পর্যবেক্ষণ করছেন না, বা সাংবাদিকরা যারা আছেন, অথবা যারা পাওয়ারের বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, তারা যে পর্যবেক্ষণ করছেন না, বিষয়টা এরকম না। আমরাও বিএনপিকে পর্যবেক্ষণ করছি, বিএনপিও আমাদের পর্যবেক্ষণ করছে। আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষ প্রস্তুত জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য,
এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের পালস বোঝেন, মানুষের মন বুঝতে পারেন, মন রিড করতে পারেন। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক, তার জন্মই রাজনীতির মধ্যে, রাজনৈতিক পরিবারে তার বেড়ে ওঠা, রাজনৈতিক পরিবারেই তার সবকিছু। এবং তিনি এরপরে তিনি গত দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের সভাপতি, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ফলে রাজনীতিবিদ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মন পড়তে পারেন। বাংলাদেশের মানুষের মন বলছে, বাংলাদেশের মানুষের আত্মা বলছে, বাংলাদেশের মানুষের চেতনা বলছে শেখ হাসিনা আপনি ফিরে আসুন। তারা অপেক্ষা করছে শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য। মন এবং পড়তে সেই পারলে, যদি জায়গাটি মন পড়তে আমরা পারেন তাহলে আমরা মনে মানে আমরা মনে করি এই বছরটাই আমাদের জন্য মুখ্য সময়। জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য তিনি সেভাবে প্রস্তুতি গ্রহণ জি, করছেন। এ বছরটাই মুখ্য সময় মনে করছেন। আপনার সেই কৌশলের কথা বলছেন যে ভারতের কৌশল ছিল, মানে কোন কৌশলে তিনি যে গেলেন সেখানে, তিনি জানতেনও না তিনি না যাচ্ছেন, এখন সেখানে একটা কৌশলে গেছেন। এখানে এখন ভারত কি ভূমিকা পালন করবে? মানে তাকে আশ্রয় দেওয়া ভারতের একটা ভূমিকা, তাকে কৌশলে নিয়ে যাওয়া সেখানে একটা ভূমিকা। তিনি আসতে চাইলেই তাকে আসতে দেবেন, নাকি বা তাকে আসার জন্য কোনো চাপ দিচ্ছে? মানে ভারতের অবস্থানটা কি এখন? দেখুন, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। ভারত বাংলাদেশের সঙ্গে যে ডিলটা করে এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, পার্টি টু পার্টি নয়। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল করে। সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের কি পররাষ্ট্রনীতি বা ভারতের যে কৌশল হবে, এটি বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের বোঝাপড়ার বিষয়। আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা একটি বিশেষ সময়ে, যখন তিনি জীবন তার বিপন্ন, যখন তাকে হত্যা করবার জন্য চারিদিকে ষড়যন্ত্র চলছে, চারিদিকে প্রস্তুতি গ্রহণ চলছে, তখন ভারত সরকার জননেত্রী শেখ হাসিনাকে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের একজন রাজনীতিবিদ, বিশ্বের একজন অন্যতম দারিদ্র্য বিমোচনের কারিগর এবং গণতন্ত্রের সংগ্রামের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, তাকে ভারত আশ্রয় দিয়েছে এবং তাকে নিরাপত্তা দিয়েছে। এখন তাকে প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল হয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেই ধাতুতে গড়া মানুষ জননেত্রী শেখ হাসিনা নন। জননেত্রী শেখ হাসিনার আস্থা কেবলমাত্র বাংলাদেশের মানুষের উপরে, কেবলমাত্র তার সংগঠনের উপর, তার তৃণমূলের উপরে, এবং বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েই তিনি স্বদেশ প্রত্যাবর্তন আরেকবার করবেন, একটু তার স্বীয় সিদ্ধান্তে, স্বীয় তার সিদ্ধান্তে। স্বীয় সিদ্ধান্তে। জি, তার স্বীয় অন্য সিদ্ধান্তে। কোনো তারপরেও রাষ্ট্রে আরেকবার একটু প্রশ্নটি করি, সরাসরি উত্তর যদি চাই, যে যোগাযোগের ব্যাপারটা দুইবার করলাম, আবার তৃতীয়বারের মতো প্রশ্ন করছি যে এখন আবার আমরা মানে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ তিনিও বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তার প্রতিও ইনসাফ করা হবে, তাকেও বিচার বহির্ভূত কোনো প্রক্রিয়ার মধ্যে তাকে যাওয়া হবে না। মানে তিনিও এই সময় হঠাৎ এই প্রসঙ্গটা বলছেন, যখন শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন। এদিকে সরকারের পক্ষ থেকে এরকম একটা কথা আসছে। ফলে আসলে যোগাযোগের ব্যাপারটা কি আপনি অস্বীকার করছেন যে আসলে যোগাযোগ হচ্ছে? না, বিএনপির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ আমাদের স্থাপিত হয়নি। আচ্ছা, ক্লিয়ার। পর্দার পর্দার আড়ালে বা পর্দার সামনে কোনো ধরনের যোগাযোগ স্থাপিত হয়নি। জাহিদুর রহমান সাহেব যে মন্তব্যটি করেছেন, এটি তার ব্যক্তিগত মন্তব্য বা তার সরকারের মন্তব্য। জাহিদুর রহমান সাহেবের মন্তব্য কেন করেছেন এটা আমি বলতে পারবো না, কারণ আমি তার পক্ষে রাজনৈতিক শক্তির মানুষ নয়। হয়তো মাননীয় জননেত্রী শেখ হাসিনা বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো সাংবাদিক তাকে প্রশ্ন করবার পরিপ্রেক্ষিতেও তিনি বলতে পারেন। আমি এটা আন্দাজ করে বলছি, আমি এটা মানে আন্দাজ থেকে বলছি, তিনি এটা বলতে পারেন। এবং এটি সরকারে যখন কোনো দায়িত্বশীল পদে কোনো ব্যক্তি থাকেন, তখন তাকে তো এমন ধরনের কথাই বলতে হয় যে কথাটা জাহিদুর রহমান সাহেব বলেছেন, যে শেখ হাসিনা দেশে আসলে তারা বিচারের মুখোমুখি হতে হবে, আইন নির্মোহ ভূমিকা পালন করবে। এটি তো দায়িত্বশীল পদে থেকে এই কথাই বলবেন। কিন্তু এই বাস্তবতাটা কি জাহিদুর রহমান সাহেবদের মুখের কথা না মনের কথা, এটি অনুসন্ধান করবার দায়িত্ব আপনাদের। এটি অনুসন্ধান করবার আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাব। আমরা বাংলাদেশের মানুষকে একটি সুন্দর জীবন, একটি সুস্থ জীবন দেবার জন্য আমাদের অতীতের যে কর্মকাণ্ড, সেখানে আমাদের যে ভুল ত্রুটি রয়েছে, সেই ভুল ত্রুটিগুলি সংশোধন করে ভবিষ্যতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, বেকারত্ব মুক্ত আপনাদের ভুল বাংলাদেশ ত্রুটি বা গড়বার জন্য আপনাদের যে বিরুদ্ধে অভিযোগের একটা কাজ। বড় জায়গা জুড়ে আছে হচ্ছে, মানে যদি একটা নাম আসে সেটি হচ্ছে এস আলম, তার ব্যাংক দখল। এবং সেখানে সম্প্রতি প্রথম আলোতে টানা প্রতিবেদন মানে ধারাবাহিক প্রতিবেদন হলো যে কিভাবে এস আলম ব্যাংক দখল করেছেন। 7টি ইসলামিক ব্যাংক ডিজিএফআই এর
প্রত্যক্ষ তত্ত্বাবধানে এটি করা হয়েছে, যে ডিজিএফআই দেখুন আসলে সরাসরি প্রধানমন্ত্রীর মানে দেখুন রিপোর্ট বা দেখুন প্রধানমন্ত্রীর আমি অধীনস্থ। আমি যেটা বলতে চাই, এস আলম সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের 2 টাকার প্রাথমিক সদস্য নন। হুম, হ্যাঁ, সুতরাং তিনি কোন কৌশলে কাজগুলো করেছেন এটি তার ব্যাপার। তার এর ব্যাপার না, দায়ভার, আপনাদের সরকার হ্যাঁ, ছিল, এই এই আপনাদের দায় সরকার ছিল, এই এর দায়ভার দায়ভার আপনাদের। না, দায়ভার আওয়ামী লীগ বহন করবে না। একটি মানে দ্রুত বিকশিত অর্থনীতির দেশে, যখন আমাদের দেশের অর্থনীতি দ্রুত বিকাশমান ছিল, যখন দ্রুত গতিতে এগিয়ে চলছ, তেমন ধানের মধ্যে পাতান থাকেই। অনেক ভালো কাজের মধ্যে 2-4টি ভুল ত্রুটি হয়েই থাকে। হুম, এবং বাংলাদেশের ষড়যন্ত্রকারী এবং লোভী মানুষের সংখ্যা কম নয়। সমাজে, রাষ্ট্রযন্ত্রে বিভিন্ন রন্ধে রন্ধে ষড়যন্ত্রকারী এবং লোভী মানুষরা বিভিন্নভাবে অনুপ্রবেশ করে তারা সুই হয়ে ঢুকে, ফালা হয়ে বের হয়। এ ধরনের কিছু সুযোগ কিছু মানুষ নিয়েছে। ভবিষ্যতে যাতে কোনো ধরনের সুযোগ, এই ধরনের সুযোগ সন্ধানে নিতে না পারে, ভবিষ্যতে রাষ্ট্রীয় তহবিল বা রাষ্ট্রীয় ব্যাংক কোথাও যেন কেউ কোনো ধরনের সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে আওয়ামী লীগ পরিকল্পনা গ্রহণ যাদের করছে। মাধ্যমে সুই এবং হয়ে ঢুকলো, ফাল হয়ে বেরোলো, তারা সরকারের মানে হাত ছাড়াই সুই হয়ে ঢুকতেও পারে না, বেরো হতে পারে না ফালা হয়ে। কিন্তু যাদের সরকার মাধ্যমে তো, বেরোলো, আওয়ামী লীগ তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। সেই যে ডিজিএফআই এর নাম আসছে, ইভেন এখন তারা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো টু শব্দ এবং করা হচ্ছে এবং না এই এবং প্রতিবেদন এবং সম্পর্কে। এবং এবং যারা, শুধুমাত্র এস আলম নয়, যারা যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, ব্যাংক থেকে ব্যবসায়ী ঋণ নিবেন, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ ব্যাংক ঋণ ছাড়া কোনো ব্যবসায় বিকশিত হয় না। এটা একটা মানে প্রচলিত পদ্ধতি। কিন্তু যারা মিসডিক্লারেশন করে ঋণ নিয়েছেন, যারা ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয়েছেন, যারা দেশে থেকে টাকা পাচার করেছেন, প্রত্যেকের বিষয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার গঠনের সুযোগ পেলেই, প্রথম সুযোগেই এই বিষয়টি নিয়ে আমরা কাজ করব। এবং ভবিষ্যতে বাংলাদেশের মানে অর্থনীতির কিন্তু ক্ষেত্রে এখানে কোনো আপনাদেরকে কেন বিশ্বাস করবে, যেখানে আপনারাই সুযোগ দিয়ে আসলে এই বিষয়টা হতে দিয়েছেন, আপনাদের চোখের সামনে একদিনে হয় না, নাই, এটা ধাপে এটা ধাপে সুযোগ, সময়ে সময়ে না হয়েছে। না, এটা সুযোগ দিয়ে হতে দিয়েছি, বিষয়টি সত্য নয়। তার বিষয়টি হচ্ছে নাগরিকত্ব বাতিলের আবেদন মানে এসালম সুযোগ তার সন্ধানে, সুযোগের জন্যই তিনি আবেদন করেছেন, স্বরাষ্ট্র সুযোগ মন্ত্রণালয় গ্রহণ সন্ধানীরা করেছে। তার তদন্তটাও এমনকি আদালতের রায় বন্ধ হয়েছে, মানে তার যেটুকু না, তদন্ত। সুপ্রিম কোর্টের রায় তিনি কিভাবে নিয়েছেন, এটি সুপ্রিম কোর্টের এখতিয়ার। সুপ্রিম কোর্টের রায় তো আর আমরা বন্ধ করিনি। সুপ্রিম কোর্টের রায় বন্ধ করবার এখতিয়ার তো আমাদের তো ছিল না। এখনো যদি ধরেন আমাদের, ডক্টর ইউনূস সরকার বলে আপনারা জেলখানায় আছেন, জামিন পাচ্ছেন, এটা তো সুপ্রিম কোর্টের রায়, তার তো কিছু করার নাই, তখন তো না আপনারা এটা ইউনুস, মানবেন না। না না, 5ই আগস্টের আগে কখনো কি সুপ্রিম কোর্টে মব হয়েছে? 5ই আগস্টের আগে কখনো কি প্রধান সুপ্রিম কোর্টে বিচারপতি কি এইভাবে কোনো ডিজিএফআই গিয়ে তাকে তাকে পদ ছাড়তে বাধ্য এইভাবে কোনো, করেছে, না, চাপ প্রয়োগ করেছে? এইভাবে কোনো বিচারপতিদের পুরো আপিলের ডিভিশনকে একসঙ্গে পদত্যাগ না, করতে হয়েছে হয় নাই, পুরো বাংলাদেশ অ্যাপিলেট ইতিহাসে? ডিভিশনকে হয় নাই, কিন্তু প্রধান বিচারপতিকে পাঁচই জোর করে আগস্টে পদত্যাগ এসকে পাঁচই সিনহাকে আগস্টের করানো, আগে কি সেই কখনো নজির তো হয়েছে? আপনারাই সৃষ্টি করেছিলেন। না না, 5ই আগস্টের পূর্ববর্তী যে ঘটনা এবং 5ই আগস্টের পরবর্তী বিচার বিভাগের যে ঘটনা, সেটি তো একরকম নয়। একসঙ্গে এত বিচারকের, শুধুমাত্র সুপ্রিম কোর্ট নয়, শুধুমাত্র হাইকোর্ট নয়, নিম্নতম যে বিচার ব্যবস্থা, সেখানেও এত বিচারক তো একসঙ্গে চাকরিচ্যুত, এই ধরনের ঘটনা তো কখনো ঘটেনি। হুম, বিএনপির আমলেও বিচারপতি নিয়োগ হয়েছে, এরশাদ সাহেবের আমলেও বিচারপতি নিয়োগ হয়েছে, বিভিন্ন সময় বিচারপতি নিয়োগ হয়েছে, তারা ধারাবাহিকভাবে কন্টিনিউ করেছেন। হ্যাঁ, এক্ষেত্রে হয়তো এটা সত্য যে সেখানেও একদম শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা গেছে, আমি এটা মনে করি না। কারণ কিছু ভুল ত্রুটি তো অবশ্যই আমাদেরও ছিল, এবং সেই ভুল ত্রুটি স্বীকার করার মধ্যে আমি মনে করি আমাদের কোনো আহ, কার্পণ্য করা উচিত নয়। এবং সেই ভুল ত্রুটিগুলো নিয়েই আমরা আমাদের হোমওয়ার্ক করেছি, এবং ভবিষ্যতে যাতে আমরা আপনার বাংলাদেশে একটি পরিপূর্ণ সুশাসন দিতে পারি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেই লক্ষ্যে কাজ করছি এবং সেই প্রস্তুতি গ্রহণ করছি। এখন বিশ্বাস করা না বিশ্বাস করা, এটি পরিপূর্ণভাবে জনগণের উপর নির্ভর করবে। আমাদের ক্ষমতায় যাবার একটি মাত্র রাস্তায় তো আমাদের কাছে আছে, সেটি হচ্ছে জনগণের রায় নিয়ে ধরেন এই যে ক্ষমতায় যাওয়া। হোমওয়ার্ক আপনারা করেছেন, যে জনগণ যদি জনগণকে জনগণ বিশ্বাস যদি আমাদের করাবেন কি রায় করে, এটা দেয়, আরেকটু আপনি স্পষ্ট করেন, মানে বিশ্বাসটা কিভাবে জি করাবেন প্লিজ। আরেকটু স্পষ্ট করেন। আপনি বলছেন যে আপনারা হোমওয়ার্ক করছেন যেন এই ভুল ত্রুটিগুলো শুধরে সামনের দিনে, কিন্তু এই হোমওয়ার্কের মধ্যে এমনকি তারপরেও কি ব্যবস্থা নিয়েছেন? ধরেন আওয়ামী লীগের যারা টপ লিডার, সেখানে কোনো পরিবর্তন, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা, কাউকে কোথাও থেকে সরানো, কিছু কি হয়েছে? দেখুন, এই দুঃসময়ে যখন আমরা ছিন্ন বিচ্ছিন্ন, এই সময়ে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে কোনো কিছু করতে হবে, এই কৌশলটা আমরা গ্রহণ করিনি।
আওয়ামী লীগের রাজনীতিতে এখন আমাদের বিভিন্নভাবে পার্টিকে সংগঠিত করাই মুখ্য কাজ। আমরা পার্টিকে সংগঠিত করছি, ভবিষ্যতে জননেত্রী শেখ হাসিনা কোথায় কাকে রাখবেন, কাকে বাদ দেবেন, কাকে রাখবেন, একটা পরিবর্তন তো আসবেই, এবং সেই পরিবর্তন আপনি দেখবেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনিও দেখবেন, দেশবাসীও দেখবে। হয়তো আমিই থাকবো না, এমনও তো হতে পারে। হ্যাঁ, তো সুতরাং এই পরিবর্তনগুলো হবে, এবং যারা বিভিন্ন সময় স্খলনের দায়ে অভিযুক্ত হয়েছেন তারা ভবিষ্যতে পার্টিতে থাকবেন না। পার্টি একদম পরিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে পরিচালিত হবে, এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি তৃণমূলের নেতাকর্মীদের পরিপূর্ণ আস্থা আছে, তার সুপ্রিম কমান্ডেই পার্টি পরিচালিত হবে। ভবিষ্যতে যাতে করে কোনো ধরনের এ ধরনের লোকজন, যে সমস্ত লোকজনের নাম আপনি উচ্চারণ করলেন, তারা বা তাদের মতো সুযোগ সন্ধানীরা কেউ জায়গা করে না নিতে পারে, সে ব্যাপারে আওয়ামী লীগ সচেতন থাকবে, এবং জনগণের কাছে আওয়ামী লীগ যা বলবে অবশ্যই আওয়ামী লীগ সেটা প্রতিপালন করার চেষ্টা করবে। এবং আওয়ামী লীগের একটি মাত্রই রাস্তা, সেটি হচ্ছে জনগণের ভালোবাসা, জনগণের বিশ্বাস, এবং জনগণের রায় নিয়েই কেবল আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে। জনগণ আমাদের বিশ্বাস না করলে আমরা কখনোই ক্ষমতায় আসতে পারবো না, সুতরাং আমরা এজেন্ডা বাস্তবায়নও করতে পারবো না। তো সুতরাং আমাদের আস্থা কেবল জনগণের উপরে, এবং আমি বিশ্বাস করি আজকের যে বাস্তবতা, সেই বাস্তবতায় বাংলাদেশের গ্রামগুলোতে গেলে, বাংলাদেশের নিম্ন আয়ের মানুষগুলোর কাছে প্রশ্ন করলে হয়তো প্রকাশ্যে অনেকেই এখন মবের ভয়ে অনেক কথা বলবেন না, কিন্তু ভালো করে জিজ্ঞেস করে দেখুন মানুষ কি বলছে। মানুষের মুখে মুখে একটি কথা, যে বাংলাদেশের গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষের অকৃত্রিম বন্ধুর নাম হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, নিশ্চয়ই। এবং এই ভালো বাংলাদেশের করে জিজ্ঞাসা মানুষের যদি আপনারাও করে নিরাপত্তা দেখতেন সাধারণ মানুষের এই নিরাপত্তা মানুষকে, নিশ্চিত তাহলে আপনাদেরও কি এই অবশ্যই। পরিণতি হতো কিনা? জি। না, অবশ্যই আমরা নিঃসন্দেহে মিসগাইডেড হয়েছি বলেই তো আমাদের 5ই আগস্টে এই ঘটনাটা ঘটেছে। কারা আমরা করেছে? মিসগাইডেড না, কারা করেছে মিসগাইডেড? এই মিসগাইডটা পরিপূর্ণ দেখুন, একটি আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আওয়ামী লীগের, সেটি হচ্ছে যে আমরা দীর্ঘকাল ক্ষমতায় থাকবার ফলে আমরা রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনার বা রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রক শক্তি হিসেবে রাজনীতিবিদদের অবস্থান দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছিল। বাংলাদেশে অনেক আগেই করোনা কালেই বাংলাদেশে একটি নীরবে সিভিল ব্যুরোক্র্যাটিক কু হয়েছে, এবং এই সিভিল এবং মিলিটারি ব্যুরোক্র্যাটরাই একটি পরিকল্পিত উপায়ে গণভবন সহ প্রধানমন্ত্রীর চারপাশে এমনভাবে বলয় সৃষ্টি করে রেখেছিল, এবং তাদের পাপেট কিছু, তাদের সঙ্গে তাল মিলানো কিছু নাবালক মন্ত্রী টন্ত্রী যারা ছিল, যারা রাজনৈতিকভাবে পরিপক্ক ছিল না, রাজনৈতিকভাবে যারা ছাত্র রাজনীতি বা রাজনৈতিকভাবে ক্যারিয়ার হিসেবে গড়ে ওঠেনি, বিভিন্ন শ্রেণী পেশা থেকে এসে মন্ত্রী হয়েছেন, অথবা পিতা টিতার বাবার সন্তান হিসাবে মন্ত্রী হয়েছেন, এরা অনেকেই এই সময়টাই, শেষ সময়টাই বিশেষ করে এরাই মূলত মিসগাইড। আপনার হচ্ছে মূল নিয়ন্ত্রক শক্তি ছিল, এবং এদের দ্বারা, এবং মূলত এদা আমলাতন্ত্র এবং ইন্টেলিজেন্স গুলো থেকেই মিসগাইডেডটা হয়েছে, এই কারণেই এই পতনটা হয়েছে। জি। খুব স্পেসিফিকলি আমরা এগুলো নিয়ে গবেষণা করছি, এবং খুব ভবিষ্যতে যেন স্পেসিফিক্যালি গবেষণা করে কি সেই নাবালক মন্ত্রীদের কারো নাম বলতে পারেন বা বলবেন? দেখুন, আহ, সবকিছু এখনই পাবলিক করার সময় হয়নি। হ্যাঁ, আমি চাই না যে এই মুহূর্তে অনেক কিছু পাবলিক করে দলের মধ্যে এক ধরনের অনৈক্যের সৃষ্টি হোক। আমরা চাই দল ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাক। অনেক কথাই আমরা পাবলিক করব, যেগুলো পাবলিক করব সেগুলো আমরা একটি পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থান করেই আমরা পাবলিক করব, তার আগে নয়। জি। অনেক এটাই আমাদের কৌশল, এটাই আমাদের কৌশলগত ধন্যবাদ। অবস্থান। জি, অনেক ধন্যবাদ। আপনাকেও কিছুটা ধন্যবাদ। কৌশলগত অবস্থানের কিছুটা বুঝলাম, বাকিটা হয়তো আপনারা ভবিষ্যতে বুঝাবেন। অনেক ধন্যবাদ।